এবার যেদিকে নজর রাখতেই হয়, অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যার কথা প্রকাশ্যে এসেছে, কারণ ভারতে এইরকম অনুপ্রবেশের ঘটনা একাধিকবার ঘটেছে। আর এবার সেই অনুপ্রবেশ রুখতে লোকসভায় পাশ হয়েছে অভিবাসন বিল। এই নতুন বিল লোকসভায় পাশ হওয়ার আগে 3 ঘন্টা আলোচনা হয়েছে, আর এই বিল পাশ হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতো তুলোধনা করেছে। একাধিক ইস্যু নিয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন ভারত কোনো ধর্মশালা নয়, যে কেউ এসে ভারতে থাকতে পারবে না, তার জন্য যথেষ্ট নথিপত্র থাকতে হবে, যথেষ্ট তার কাছে কাগজপত্র থাকতে হবে, তবেই সে ভারতে থাকতে পারবে। তিনি আরো বলছেন যদি উন্নয়নের স্বার্থে কেউ ভারতে আসতে চায় তাহলে অবশ্যই তাকে ওয়েলকাম, আর যদি উন্নয়নের স্বার্থ ছাড়া অন্য কোনো কারণে ভারতে আসতে চায় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। অঞ্চল আর এই বিল কিন্তু আগামীকালই পাশ হয়েছে। ঠিক এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন আসতে শুরু করেছে। তা হলো, একদিকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় নিয়ে কথা বলছেন, তখন ঠিক এই জায়গায় সরাসরি নিশানা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক শুনছেন, অর্থাৎ কার্যত ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে বলা যায় টালমাটাল অবস্থা। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্বেষমূলক অবস্থান শুরু হয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল অনুপ্রবেশকারীকে নিয়ে কাঁটাতারের বেড়া নিয়ে। আর ঠিক সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইমিগ্রেশন বিল থেকে যে বক্তব্য রাখার চেষ্টা করছেন, সেই ইমিগ্রেশন বিলে ঠিক কি রয়েছে দেখুন। বৈধ পাসপোর্ট বা নথি ছাড়া ভারতে প্রবেশকারী যে কোনো বিদেশিকে 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। ভুল তথ্য দেওয়া বা নথিপত্রে হস্তক্ষেপ করলে 3 বছর পর্যন্ত জেল এবং 3 লক্ষ টাকা জরিমানা হতে পারে। বৈধ পাসপোর্ট বা ভ্রমণের কাগজপত্র ছাড়া যে কেউ ভারতে প্রবেশ করলে তাকে অবিলম্বে আটক করা হবে। যদি বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হয় তাহলে শাস্তি আরো কঠোর হতে পারে। বুঝতেই পারছেন, অভিবাসন এবং বিদেশি বিল 2025-এ কার্যত করা হতে শুরু করেছে ভারতবর্ষ। এবার ঠিক কেন করা হতে শুরু করেছে আপনারা জানেন, দীর্ঘ বহু মাস ধরে এই যে অনুপ্রবেশের কথা আমি আপনাদেরকে বলছিলাম, ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন একদিক থেকে টেনশন হচ্ছে, অন্যদিক থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও যথেষ্ট টালমাটাল অবস্থা রয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে ভারত করা হচ্ছে নিরাপত্তার দিক থেকে। আমরা যখন এখানে কথা বলছি তখন ঠিক সেই সময় জম্মু কাশ্মীরে ঠিক কী টেনশন চলছে আমরা জানি না, তার কারণ খবর হলে আপনারা জানতে পারবেন। কিন্তু তার আগেও অনেকগুলো স্টেপ রয়েছে, অর্থাৎ মূলত প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকাতে যথেষ্ট চাপা উত্তেজনা সবসময় কাজ করছে। কখনো পাকিস্তান থেকে চলে আসছে জঙ্গিরা, কখনো বা বাংলাদেশ থেকে ভারতে দিনের পর দিন তারা ঘাঁটি গেড়ে বসেছিল, অথচ জঙ্গি হিসেবে তারা ভারতে অবস্থান করছে কিন্তু কেউ জানতেও পারছে না। অর্থাৎ কার্যত একদিকে যখন রত্না ঘোষ রানাঘাট থেকে আমরা শুনতে পাই যে বাংলাদেশ থেকে কেউ আসলে পরে তাকে আধার কার্ড ভোটার কার্ড খুব সহজেই দিয়ে দেওয়া যাবে, আর ঠিক সেখানেই অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন যে এবার অনুপ্রবেশ নিয়ে আরও করা হবে ভারতবর্ষ। একেবারে। আর এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা নিয়ে অমিত শাহ যে মন্তব্য রেখেছেন, সেই মন্তব্যের পরে আর এই বিলেতে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে দেশের নিরাপত্তা আরো মজবুত হবে। এ বিষয় নিয়ে অমিত শাহ ঠিক কি বক্তব্য রেখেছেন একবার শুনবো। विधेयक के पास होने के बाद संपूर्ण व्यवस्थित, एकीकृत और अप टू डेट लेखा जोखा हर भारत में आने वाले विदेशी नागरिक का रखने का काम होगा, ये मैं इस सदन को आश्वासन देना चाहता हूं। और इसके माध्यम से ही देश का विकास भी हम सुनिश्चित कर पाएंगे। जो देश को विकसित करने के लिए आते हैं, व्यापार के लिए आते हैं, शिक्षा के लिए आते हैं, R&D के लिए आते हैं, वो सबका मैं स्वागत करता हूं। और सुरक्षा को जो खतरे में डालेंगे उन पर हमारी कड़ी नजर भी होगी, निगरानी भी। আর এই জায়গা থেকে আপনারা শুনলেন অমিত শাহ ঠিক কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি ইমিগ্রেশন বিল নিয়ে কথা বলছেন এবং ভারতের অনুপ্রবেশকারীকে নিয়ে কথা বলছেন। আর ঠিক এ জায়গায় সরাসরি যে কথা আমি বলছিলাম, তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি নিশানা করছে বিজেপি। দেখুন, সংসদের ভেতরে অনুপ্রবেশকারীকে নিয়ে নানান রকম বক্তব্য এবং পাল্টা বক্তব্য দিনের পর দিন ধরে চলছে, কিন্তু কেন এত করা হচ্ছে ভারত সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করেছে। কিন্তু একটি বিষয় আপনাদেরকে একটু লিঙ্ক করানোর চেষ্টা করবো। ভাবো,
একদিকে আমরা বারংবার বলি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো, সুসম্পর্ক। গতকালই আমরা দেখিয়েছিলাম একদিকে ট্রাম্প সরাসরি বিশেষ করে ভোট দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি করছেন, অর্থাৎ সেখানের বৈধ কাগজপত্র থাকতে হবে এবং সেখানকার নাগরিকত্ব পেতে হবে তাকে, না হলে কেউ ভোটদান করতে পারবে না। অর্থাৎ এই যে আমি বলছি ভারত আর আমেরিকার মধ্যে সুসম্পর্ক, দেখুন ভারতও কিন্তু একই রকমভাবে কড়াকড়ি শুরু করে দিয়েছে। এটা কেন হচ্ছে? তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন শুধু বাংলা নয়, আরও বিভিন্ন জায়গায় রয়েছে। আর ঠিক সে জায়গা থেকেই বিভিন্ন জায়গা থেকে কিছুদিন আগে আমরা শুনছিলাম বিশেষ করে বাংলায় নাকি ভুতুড়ে ভোটারের সংখ্যা বাড়ছে। কি করে হচ্ছে? কোন রাজ্য থেকে আসছে কিংবা কোন রাষ্ট্র থেকে আসছে? নানান রকম সময় রোহিঙ্গাদের কথাও সামনে আসে। অর্থাৎ কার্যত ভোটের অঙ্কে বারংবার এই অনুপ্রবেশকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ঠিক সেই জায়গা থেকে কখনো এপিক নাম্বার, কখনো বা ইলেকশন কমিশনের ওপরেও সরাসরি নিশানা করা হয়েছে। আর ঠিক সেই জায়গা থেকেই অমিত শাহর এই স্টেপ। के हमारे लक्ष्य के अंदर एक सशक्त अप्रवासन नीति का बहुत बड़ा महत्व है और ये जो विधेयक है अप्रवासन एवं विदेशियों विषयक विधेयक 2025 ये हमारी प्रणाली को सिंप्लीफाई करेगा, स्ट्रीमलाइन भी करेगा, सिस्टमेटिक बनाएगा और सुरक्षित मतलब सिक्योर भी करेगा। इसके साथ साथ ये ट्रांसपेरेंट भी बनेगा, ट्रैक ड्रिवन भी बनेगा, टाइम बाउंड भी बनेगा और विश्वसनीय ट्रस्टवर्दी भी बनेगा। ये सारे तत्वों का 3 साल के गहन विचार के बाद गृह मंत्रालय में विधेयक को डिजाइन किया गया है मान्यवर। इसको फौरी तौर से राजनीतिक कारणों से विरोध नहीं करना चाहिए। অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিনের একটা ইস্যু অনুপ্রবেশ বলা যেতে পারে। কারণ বাংলাদেশি রোহিঙ্গারা যে বারবার ভারতে প্রবেশ করছে সেই ঘটনা প্রকাশ্যে এসেছে এবং সবথেকে বড় এবার এই বিষয়টা আরো বিগড়ে গিয়েছে কখন, যখন বাংলাদেশের পরিস্থিতি একেবারেই খুব পেছনের দিকে একেবারেই নিম্নমানের হয়ে গিয়েছে। কারণ সেখানে যখন ইউনূস সরকার ক্ষমতায় আসে তখন সংখ্যালঘুদের ওপর রীতিমতো অত্যাচারের ঘটনা ঘটে আসে। অত্যাচারের ফলেই কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা তারা কিন্তু ভারতে প্রবেশের চেষ্টা করে। শুধুমাত্র হিন্দুরা বলা ভুল, অনেক বাংলাদেশেই কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন বলছেন যে সরাসরি তৃণমূলকে দোষী করছেন এই ঘটনায়, আমরা সম্প্রতি একটা ঘটনা দেখেছিলাম, একজন জঙ্গিকে কলকাতাতে একজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে এবং সেই জঙ্গির মুখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল। আর এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কোথাও গিয়ে এই কাঁটাতারের বেড়া নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই কাঁটাতারের বেড়া দিতে কেন এত ঢিলেমি বা বেড়া দিতে পারছে না কেন কেন্দ্র সরকার, সেই বিষয় নিয়ে কিন্তু তৃণমূলকে যে আক্রমণ করা হয়েছে সেই বিষয়টা কিন্তু সত্যিই খুবই যথাযথ। কেন জঙ্গির মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এলো বা কেন বলা হচ্ছে যে তৃণমূলের কারণেই এই ধরনের কাঁটাতার দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র সরকার, সেটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন। একেবারে তাই, এটা সম্পূর্ণভাবে নিরাপত্তার প্রশ্ন। দেখুন हमारा योग, हमारे उपनिषद, हमारे वेद, हमारी आयुर्वेद और हमारी ऑर्गेनिक खेती की सिस्टम, ये आज पूरी दुनिया इसके पर बड़ी आशा की नजरों के साथ देख रही है। रोगों का दमन करने की जगह रोग न हो ऐसा मानव शरीर बनाना, ये हमारा बहुत पुराना विचार था, जो आज पूरी दुनिया को आकर्षक लगता है कि रोग होने के बाद इसका दमन करने की जगह इसको आने ही न दे, इस प्रकार की जीवन पद्धति को विकास करेगा। सुरक्षा के दृष्टिकोण से विदेश से ड्रग कार्टेल, घुसपैठियों की कार्टेल और हथियारों का और एक प्रकार से देश के अर्थतंत्र को खोखला करने वाला हवाला व्यापार करने वाले, ये सभी को इसके अंदर हम समाप्त करने की भी व्यवस्था एक प्रकार से करेंगे।